টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ সাইফুদ্দিন। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ। আওয়ামী লীগের মাথা ব্যথা নেই বললেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের উপর জনগণের আস্থা নেই দাবি বিএনপির। আদালত অবমাননা মামলায় আলালের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। অনুমোদন নেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এসএমসি প্লাস সহ 5 কোম্পানির পণ্যের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং কুতুবদিয়া থেকে চট্টগ্রামের পথে জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিক স্বাগত জানানো হবে লাইটার জেটি ঘাটে অপেক্ষায় স্বজনরা। দর্শক, সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনামগুলি। সঙ্গে আছি আমি তাজিয়া জুথি। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদকে নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তর ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলে চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিব। তবে জায়গা পাননি পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। বিস্তারিত জুবাইর রাজিনের রিপোর্টে। একদিন আগেই বেলা 12:30টায় দল ঘোষণার খবর দিয়েছিল বিসিবি, কিন্তু নির্ধারিত সময় আধ ঘন্টা পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলনে নেই নির্বাচকদের আনাগোনা। অবশেষে দেখা মিলল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেলের। জিম্বাবুয়ে সিরিজেই ঠিক হয়েছিল স্কোয়াড, তবে দু একটা জায়গা ছিল দ্বিধা সংশয়। তবে সবচেয়ে বেশি দ্বিধা ছিল তাসকিনকে নিয়ে। সেখানে যেন সিদ্ধান্তে পৌঁছেছে নির্বাচকরা। বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি, যেটা সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। বিশ্বকাপ দল ঘোষণায় বারবারই চমক দেয় বিসিবি। এবারও ব্যতিক্রম হয়নি। দলে রাখা হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। ব্যাটিংয়ে গুরুত্ব দিয়েছে নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনেও ভারসাম্য রাখা হয়েছে। সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। 15 সদস্যের দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 3 দিনের বাংলাদেশ সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ। মঙ্গলবার বেলা 11টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয়। ডোনাল্ড লিউর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া তিনি সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে বৈঠক করবেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ তার এবারের বাংলাদেশ সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না। এমনকি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি এবং তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতেই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করছেন ডোনাল্ড লিউ।
দেখুন, আমাদের সরকারি কর্মকর্তারা কার সাথে বৈঠক করবেন, কার সাথে করবেন না, সেগুলোর পিছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে সফরের সময়সূচি এবং ব্যস্ততা সহ আরো কিছু কারণ রয়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এবারে দক্ষিণ এশিয়া সফরে তিনি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা যাবেন। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি একটি সমৃদ্ধ এশীয় প্যাসিফিক অঞ্চল গড়তে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সমর্থনের বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ ঢাকার সফর নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কথা বলেন তিনি। ভিসা নীতির তোয়াক্কা করে না আওয়ামী লীগ সরকার বলেও জানান ওবায়দুল কাদের। নূপুর মাহমুদের সঙ্গে নিয়ে জুবাইর রাজনের রিপোর্টটি দেখব আমরা। সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয় এড়ায়নি। তার আগমনে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতির তোয়াক্কা করে না সরকার। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আস্থা হারিয়ে হতাশায় ভুগছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পণ্য বর্জন ইস্যুতেও তারা ব্যর্থ। ইদানিংকালে তারা ঢাকায় দুটি সমাবেশ করেছে, দুটি সমাবেশই ফ্লপ করেছে। মানে এই আন্দোলনে তাদের কর্মীও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মেট্রো রেলে 25% ভ্যাট বাড়ানোর নজির কোথাও নেই জানিয়ে মন্ত্রী বলেন, 5% ভ্যাট বাড়ানো যৌক্তিক। তো এটা যৌক্তিক বিষয়টা নেত্রী বলছেন, তিনি ভেবে দেখবেন। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ বিষয়ে আদেশ এক সপ্তাহ পর। গেল 4 মে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আজ তলব করেন আদালত। 29 এপ্রিলের ভিডিও আদালতে উপস্থাপনের পর শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল সহ আদেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ গেল 25 এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। সোমালিয়া জলদস্যুর হাত থেকে মুক্ত হয়ে ফেরা জাহাজ MV আবদুল্লার 23 নাবিক এখন চট্টগ্রামের পথে। বেলা 11:45 তারা চট্টগ্রাম থেকে আসা লাইটার জাহাজ জাহানমণি 3 তাদের নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ছেড়ে যায়। চট্টগ্রামের স্বজন ও বন্দর কর্তৃপক্ষ অপেক্ষায় রয়েছেন তাদের বরণে। সৌরভ দেব ও AKM নাজিমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কক্সবাজার উপকূল থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে এগিয়ে চলা লাইটার জাহাজে 23 নাবিকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কারণ বন্দিদশা থেকে মুক্তির পর প্রথমবার আরো কিছু সময়ের মধ্যেই ফিরবেন স্বজনদের কাছে। বেলা 11:45 চট্টগ্রাম থেকে আসা লাইটার জাহাজ জাহানমণি 3 তাদেরকে নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ছেড়ে যায়। জাহাজটি বিকালে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে। সেখানে নাবিকদের বরণ করে নিতে তাদের স্বজনরা আছেন অপেক্ষায়। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের বরণে নিয়েছে প্রস্তুতি। এখন প্রস্তুতি নেওয়ার জন্য জেটিতে আছি। হ্যাঁ, আপনারা চলে আসবেন 3টে 3:30 এখানে ওদেরকে রিসিভ করা হবে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা 6টায় কুতুবদিয়ায় পৌঁছায় MV আবদুল্লাহ। রাত 11:30টায় লাইটার জাহাজে করে চট্টগ্রাম থেকে আসা আরো 23 নাবিককে MV আবদুল্লাহর দায়িত্ব বুঝিয়ে দেয় বন্দিদশা থেকে ফেরা 23 নাবিক।
গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি। পরে মুক্তিপণ দিলে 13 এপ্রিল মুক্ত করা হয়। এরপর জাহাজটি বাংলাদেশে ফেরে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, কিছুক্ষণ আগেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে। এই নিয়ে আরো জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিফাত আনসুম। রিফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রিফাত, চোটাক্রান্ত আসলে তাসকিনকে দলে রাখা হয়েছে কিনা, কি ব্যাখ্যা দিয়েছেন আসলে প্রধান নির্বাচক? ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বিশ্বকাপের জন্য। যে দলের সবচেয়ে বড় চমক হচ্ছে গিয়ে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপ দল থেকে। এটার হচ্ছে বড় কারণ হচ্ছে কি, নির্বাচক মণ্ডলী যখন কথা বলছিল তখন আমাদেরকে জানিয়েছেন যে সাইফুদ্দিনকে বাদ দেওয়ার পেছনে যে কারণটা, সেটা কিন্তু নট অনলি জিম্বাবুয়ে সিরিজে ভালো করেছে সেটা না, ওভারঅল যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু দলটা ঘোষণা করা হয়েছে। সে কারণে কিন্তু সাইফুদ্দিনকে বাদ পড়তে হয়েছে। আর আরেকটা বিষয় বলেছেন যে দলে যেহেতু অলরাউন্ডার রয়েছেন অনেকগুলো, সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিবেচনা করে কিন্তু সাইফুদ্দিনকে রাখা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে সাইফুদ্দিন দল নির্বাচকরা যেরকম প্রত্যাশা করেছিলেন সাইফুদ্দিনের কাছ থেকে জিম্বাবুয়ে সিরিজে সেই প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সটা পাননি, যদিও উইকেট পেয়েছেন। তবে শেষ দিকে যেরকম করে বোলিং বা একটু রান চেক দিয়ে বোলিং করা, সেই দিক দিয়ে বিবেচনা করে কিন্তু হয়তো বা পাননি দেখেই, প্রত্যাশা পূরণ করতে পারেনি দেখেই বিশ্বকাপ দলে সাইফুদ্দিন নেই। এছাড়া অন্য বড় চমক বলতে কিন্তু আর তেমন কিছু নেই, কারণ জিম্বাবুয়ে সিরিজে যারা খেলেছেন তারাই কিন্তু অলমোস্ট কিন্তু দলে বিশ্বকাপ দলে রয়েছে। তো এছাড়াও লিটন দাসের কথা অনেকে বলছিল যে লিটন দাসকে কেন রাখা হয়েছে, এটা নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। এটা একটা ব্যাখ্যা করেছেন নির্বাচক মণ্ডলী, ব্যাখ্যা করেছেন যে দলে যেহেতু বিকল্প কোনো উইকেট কিপার নেই এবং ওপেনিং ব্যাটসম্যানের কিন্তু নেই, সেই দিক দিয়ে সেই হিসাবে বিবেচনা করে লিটন দাসকে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু পরিবর্তনের কোনো আর সম্ভাবনা নেই। লিটনের যে ব্যাকআপ ক্রিকেটার, সেই ক্রিকেটার কিন্তু দলে না থাকার কারণে কিন্তু তাকে নেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো বড় দলে বড় কোনো চমক নেই। তো এই দল নিয়ে কিন্তু বিশ্বকাপ খেলবে এবং স্ট্যান্ড বাই হিসেবে কিন্তু হাসান মাহমুদকে রাখা হয়েছে এবং সাথে আফিফ হোসেনকে রাখা হয়েছে। তারা বিশ্বকাপ দলের সাথে যাচ্ছেন। আরেকটি বিষয়, তাসকিনের বিষয়টা নিয়ে নির্বাচক মণ্ডলী যেটা জানিয়েছেন যে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে সিরিজটা রয়েছে সেই সিরিজে তিনি খেলছেন না, তবে তিনি সহ অধিনায়ক হিসেবে থাকছেন। তিনি খেলতে না পারলে হয়তোবা তার বিকল্প অন্য কোনো ক্রিকেটার হয়তোবা বিশ্বকাপে খেলবে। তো এই ছিল মিরপুর থেকে সর্বশেষ বিশ্বকাপ দল নিয়ে। জ্যোতি। জি, ধন্যবাদ আপনাকে। জাহাজ এমভি আব্দুল্লাহর 23 নাবিককে আজ নেওয়া হচ্ছে চট্টগ্রামের KSRM জেটি সদরঘাটে। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নাবিকদের বরণে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদের দর্শককে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, আসলে যে এমভি আব্দুল্লাহ বাংলাদেশের যে প্রতাপাগে জাহাজের 23 নাবিককে ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে। তারা আমরা যতটুকু জেনেছি তারা সাগরে রয়েছেন। এই যে KSRM এর একটি লাইটার জাহাজে করে তাদেরকে সকালেই কুতুবদিয়া থেকে নিয়ে আসা হচ্ছে। যে 23 জন নাবিককে তাদেরকে বরণের জন্য আসলে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসে দুপুরের পরে যেটি দেখেছি, বন্দর কর্তৃপক্ষ 23 নাবিককে বরণ করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে। নাবিকদেরকে নিয়ে আসলে পুরো উচ্ছ্বাসে মেতেছে বন্দর সহ KSRM কর্তৃপক্ষ এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তারাও উচ্ছ্বাসে মেতেছেন। কারণ এই যে বন্দীদশা থেকে মুক্তি পাওয়ার পরে 23 নাবিক বাংলাদেশে আসলে খুব নিরাপদে ফিরেছেন। এ নিয়ে সব পক্ষের মাঝে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি নাবিকদের যারা স্বজন রয়েছেন তারাও তাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, কারণ তারা তাদের যে পরিবার সন্তানরা ফিরবেন তাদের মাঝে ঈদের আনন্দের মতো কাজ করছে। তারা নতুন জামা কাপড় থেকে শুরু করে তাদের ঘরে নতুন করে বিভিন্ন ধরনের ভালো পদের রান্না বান্না পর্যন্ত করেছেন, কারণ তাদের ছেলেরা নিরাপদে ঘরে ফিরছেন। সেজন্য বিকালে 3:30 থেকে 4টা নাগাদ এখানে নাবিকরা পৌঁছাবেন বলে আমরা জেনেছি। এখানে পৌঁছানোর পর তাদের নাবিকদের কেউ স্বজন এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি, কারণ এখান থেকে নাবিকরা সরাসরি বাড়িতে ফিরবেন বলে সেটা আমরা জেনেছি। কারণ KSRM কর্তৃপক্ষ এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তাদের কর্মকর্তারাও এখানে থাকবেন, তাদের মাধ্যমে তারা ফিরবেন। পাশাপাশি কুতুবদিয়া যে এমভি আব্দুল্লাহ জাহাজ নোঙর করেছে, সেই জাহাজে নতুন একটি নাবিকের দল প্রবেশ করেছেন। সেই নাবিকের দল প্রবেশ করার পরে মূলত নাবিকরা সেই জাহাজ ছেড়েছেন বলে আমরা জেনেছি। এখন এই বন্দরের যে প্রস্তুতি সেটি প্রায় শেষের দিকে, কারণ এখানে
অস্থায়ী প্যান্ডেল করা হচ্ছে, মঞ্চ করা হচ্ছে, নাবিকরা আসবেন, তাদেরকে বরণ করবেন। পাশাপাশি বন্দর চেয়ারম্যান থেকে শুরু করে কেএসআরএম এবং তাদের যে অঙ্গ প্রতিষ্ঠান এসআরসি তাদের কর্মকর্তারা থাকবেন বলে আমরা জেনেছি। তবে নাবিকদের যে সশরীরে নিরাপদে এবং জাহাজ সহজে নিরাপদে ফিরেছে সেই বিষয়টি নিয়ে আসলে উচ্ছ্বাসের কমতি নেই চট্টগ্রামবাসীর কাছে। পাশাপাশি আমরা নাবিকদের কয়েকটি পরিবার স্বজনদের সাথে টেলিফোনে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন তাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরার কারণে তারা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ জলদস্যুর হাতে জিম্মি হওয়ার পর দীর্ঘ 1 মাস যে ধ্যান দরবার চলছে, সেই ধ্যান দরবার হওয়ার পরে আসলে জাহাজের নাবিকরা 23 জন নাবিক সহ জাহাজটি আসলে নিরাপদে দেশে ফিরতে পেরেছে। এখন এই যে বন্দরের যে প্রস্তুতি সেটি শেষের দিকে এবং নাবিকরা ফিরবেন বিকাল 4টা নাগাদ। তখন আমরা আপনাদেরকে নাবিকরা এখানে আসার পরে পরবর্তীতে তারা আসলে স্বজনদের সাথে তাদের মিট হয়ে যাবেন, তাদের যে উচ্ছ্বাস সেটি আমরা আপনাদেরকে আরো ভালো করে জানাতে পারবো। নাজিম, থাকুন আপনি আমাদের সাথে এবং আপডেট নেওয়ার চেষ্টা করেন। আমরা আবারও আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব এবং আমাদের দর্শককে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব। দর্শক, এই পর্যায়ে সংবাদ দুপুরে আরো যা থাকছে। হঠাৎ ডলারের দর বৃদ্ধিতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। খাদ্যপণ্য ও জ্বালানির দামে স্থায়ী প্রভাবের শঙ্কা। বাজারে বেশি সবজির দাম আকাশ ছোঁয়া। যৌক্তিক কারণ ছাড়া এসব পণ্যের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা এপ্রিলের তাপপ্রবাহের অজুহাত দিলেও মানতে নারাজ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান তারা। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। সবজির বাজারে অস্বস্তি বাড়ছেই। 100 টাকার আশেপাশে ঘুরছে বেশ কিছু সবজির দাম। বেগুন মানভেদে 90 থেকে 100 টাকা, কাঁচামরিচ মানভেদে 120 থেকে 150, আর 50 টাকায় মিলবে মূলা, পটল, ঢেঁড়স, ঝিঙা ও টমেটো। তবে পেঁপের কেজি এখনো 70 টাকা। কোরবানির আগেই সরগরম মশলা জাতীয় পণ্যের বাজার। হুহু করে বাড়ছে এলাচ, জিরা ও অন্যান্য মশলার দাম। আমিষ জাতীয় পণ্য কেনা যেন দুষ্কর। ব্রয়লার মুরগির কেজি 210 থেকে 230 টাকা, আর ডিম বিক্রি হচ্ছে 145 টাকা ডজন। গরুর মাংস মানভেদে 750 থেকে 900 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। বাজার অবস্থা খুবই খারাপ। বাজারে এত দাম যে আমরা অল্প আয়ের লোক, আমরা চলার আমাদের মুশকিল হয়ে গেছে। এখানে 60 টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই। সব সবজি 60 টাকা করে, 60 টাকার উপরে আছে, 60 টাকার নিচে কোনো কিছু নেই। অবস্থাশালী ভালো না, অনেকে খাইতে পারে না ঠিক মতো। অনেকের কারণে আমাদের অনেকে ঝামেলা হয় এত টাকা বাড়তি হওয়ার জন্য। ডিমের হালি 55 টাকা, 60 টাকা হালি, তাহলে মানুষ খাবে কি? একটা মানুষ ডিম খায় 10 টাকা, 8 টাকার ভিতরে হওয়া উচিত আমি মনে করি। আর বিক্রেতারা জানান এপ্রিলের তীব্র খরায় ফসলের ক্ষতি হওয়ায় এ প্রভাব। বাজারের চড়াভাব নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চান ভোক্তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। হঠাৎই ডলারের উচ্চ মূল্য বৃদ্ধিতে দেশে মূল্যস্ফীতি বাড়বে, সংকুচিত হতে পারে বৈদেশিক মুদ্রার যোগানও, এমনটা জানালেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় খাদ্যপণ্য ও জ্বালানির দামে স্থায়ী প্রভাব পড়বে। তবে ডলারের নির্ধারিত দাম স্থায়ী হলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরারও কথা জানান তারা। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানব আমরা। বৈশ্বিক বাজারের অস্থিরতার এই সময়ে হঠাৎই দেশের বাজারে 1 লাফে 7 টাকা বেড়েছে ডলারের দাম। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় আমদানির উপর প্রভাব পড়লেও দেশীয় বাজারে সরবরাহ ও যোগানের মধ্যে কমে আসবে অস্থিরতা। অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যয়, দুর্নীতি কমানো, এই সমস্ত ব্যাপারগুলো একসাথে যদি সামগ্রিকভাবে করা যায় তাহলে আমরা আমাদের ইকোনমিটাকে আগের অবস্থানে নিয়ে যেতে পারবো। ভুল সিদ্ধান্তের কারণে আঘাত দিতে দিতে ইকোনমিকে দুর্বল করে ফেলেছে। অর্থনীতির ইমিউন সিস্টেমটা এখন খুব দুর্বল। সুতরাং এখন সতর্কতার সাথে হ্যান্ডেল না করলে অর্থনীতিতে বিপর্যয় আসতে পারে। বাণিজ্যিক ব্যাংকগুলো বলছে ডলারের মূল্য বৃদ্ধিতে আমদানি কিছুটা কমবে, তবে কমতে পারে হুন্ডির দাপট, বাড়তে পারে রেমিটেন্স। ক্যাশ ডলারে আসলে ব্যাংকিং সেক্টরে ইনফ্লো কম। ডলারটা আগের থেকে এলসি গুলো কমছে, আগে ডেফিনেটলি কান্ট্রি ওয়াইড কমেছে। গত কয়েক মাস ধরে আমরা যেটা দেখছি ইনফ্লেশনটাই মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে রাদার দ্যান ডলার ক্রাইসিস। এখন কেউ আর লং টাইমের ইনভেস্টমেন্টে যাচ্ছে। খোলা বাজারের বিভিন্ন মানি এক্সচেঞ্জগুলো ডলারের দাম বৃদ্ধিতে চাহিদা কিছুটা কমেছে বলে জানান। তারা বলছেন ভবিষ্যতে ডলার সংকট নির্ভর করবে স্থিতিশীলতার উপর। ডলারের মূল্য বৃদ্ধিতে দেশের রপ্তানিতে প্রভাব পড়বে উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেন, দেশের বর্তমান অবস্থায় সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে না পারলে ধস নামতে পারে অর্থনীতিতে।
এবং এখন যেটি হলো, তো তার মানে হলো যে আমদানি খরচ আমাদের বেড়ে গেল মূল্যস্ফীতি বাড়ার কারণে। যেটা হবে যে এই প্রবৃদ্ধি এবং বিশেষ করে যে কর্মসংস্থান তার উপরে বা দেশি বিদেশি বিনিয়োগ তার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল্যস্ফীতি হয়তো আমাদের বাড়বে এবং একই সঙ্গে যে পুরো ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্স সেটা আমাদের হয়তো কিছুটা ডিস্টার্ব হতে পারে এই বাজেটের আগে। কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক যদি এটা কন্টিনিউ করে, মানে যে অন্তত এই 117 টাকা লম্বা সময় ধরে যদি ধরে রাখে, তাহলে সেক্ষেত্রে এটা একটা সুফল পাওয়া যেতে পারে। তবে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে আগামী অর্থবছরের বাজেট যথাযথ হলে অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে জানান অর্থনীতিবিদরা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর প্রধান সড়ক থেকে গলির রাস্তা, প্রশাসনের সামনেই সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্সবিহীন লেগুনা। চালকদের নেই বৈধ কাগজপত্র, বেশিরভাগ গাড়ির চালকের আসনে অপ্রাপ্তবয়স্ক কিশোররা। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে এই পরিবহন ব্যবস্থা। পলাশ তালুকদারের ক্যামেরায় আল নোমানের বিশেষ রিপোর্টে বিস্তারিত। আছে প্রভাবশালীদের তদারকি, ক্যামেরায় মুখ খুললেই ঘোর বিপদ। এজন্য কথা বলবেন না কেউ। উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়েছেন লাইনম্যান নামধারী সিন্ডিকেটের সহযোগীরা। অভিযোগ আছে রাজধানীর বেড়িবাঁধের গাবতলী থেকে সদরঘাট রুটে চলতে হলে লেগুনা প্রতি দিতে হয় দৈনিক 1000 থেকে 1400 টাকা চাঁদা। এই মোড়ে 250, তারপরে মোহাম্মদপুর আছে 700, একজনের, আরেকজনের আছে 150, আবার শিক্ষণ আছে একজনের 200, ওখানে 200, এনে 250, আর হলো মোহাম্মদপুর 450 না 450, 300 আর 150। বাধ্য হয়ে চাঁদা দিলেও এ নিয়ে ক্ষোভের শেষ নেই লেগুনার মালিক, ড্রাইভার ও হেল্পারদের। পরিবহন যতদিনতে চলে অতদিনে এটা থাকেই। অবশ্যই মুক্তি চাই, আমরাও চাই যে আমরা ভালোভাবে থাকি, মালিক 10 জন মালিক ভালোভাবে চললে পরিবহনের ব্যবসাটাও চলবো। আমগো দায়িত্বগুলো চাঁদা এখান থেকে যদি কিছু টাকা আমাদের থাকে তাহলে একটু ভালো হয়। অনেক টাকা খরচ না, ডেলি 1200 টাকা চাঁদা দেওয়া লাগে। আমরা চাই রোড চাঁদাবাজ মানে চান্দা কমুক, চান্দা কমলে আমরা 2 টাকা বেতন একটু বেশি পাবো, আমরা ভালো থাকবো, এরই চাই আমরা। চাঁদা নেওয়া হয় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা থেকেও। এখানে কিছু লোক আছে চাঁদাবাজি করে, কিন্তু তাদের 10 টাকা করে দেওয়া লাগে। আর আমি নাম দেয় না, আমি নতুন আইছি সবাই 2 দিন ধরে। লাইনম্যান যে আছে এক মুরব্বী অসুস্থ, আর কি জান কোন জায়গায় একটু সমস্যা আছে শরীরের। আপনার যদি একটা কথা, আপনার সত্য কথা কেউ কইতে চান এদিকে, আপনি যদি একদিন ভিডিও করছেন, পরবর্তী আপনি এরা কিন্তু ওরাই ধরবো ভাই, বুঝছেন, ওরাই পিড়াই উড়াইবে, এই কাহিনী। অবশ্য শ্রমিক লীগের এ নেতার দাবি এখানে সিন্ডিকেট বাণিজ্য নেই। এটা টোটালি মিথ্যা কথা বলছে। এটা শ্রমিকের যে টাকাটা না সেটা 3 মাথায় না, আর শ্রমিকের টাকাটা আমরা দিতেই হবো, কম বেশ দেওয়া লাগবে, না দিতে পারিনি। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলছেন চাঁদামুক্ত পরিবহন খাত করার দায়িত্ব থানা পুলিশের। যদি কোনো সিন্ডিকেট কোনো ধরনের চাঁদাবাজি বা এই সমস্যাতে জড়িত হয়, তারা নিশ্চিন্তে তারা থানা পুলিশের কাছে কমপ্লেন করতে পারে এবং থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনারের বার্তা, চাঁদাবাজিতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে নেওয়া হবে ব্যবস্থা। এবং যখন কোনো চাক্ষুষ প্রমাণ পেয়েছি, যখন কোনো এভিডেন্সিয়াল কোনো ডকুমেন্ট আমরা পেয়েছি আমাদের হাতে এসেছে, এবং যখন কোনো ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যে কোনো সদস্য যখন এই অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছে, আমরা কিন্তু তখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। গাবতলী সদরঘাট রুটে কি পরিমাণ লেগুনা চলে সে পরিসংখ্যান না থাকলেও সংখ্যা কয়েকশো। পরিবহন খাতের সিন্ডিকেট বাণিজ্যে ক্ষতির সম্মুখীন যাত্রী থেকে পরিবহন মালিক সবাই। হিউম্যান হলার নামের এই পরিবহনটির কোনো ভাড়া সহ সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় অভিযোগ জানানোর সুযোগ নেই যাত্রীদের। রাজধানীতে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত এসব লেগুনার দৌরাত্ম্য কবে থামবে, কবে ফিরবে সড়কে শৃঙ্খলা? আল নোমান, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লিউ ঢাকা সফর নিয়ে আওয়ামী লীগ অতি উৎসাহিত বলে মন্তব্য করেছেন চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমদানি পণ্য পরীক্ষা নিরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ডোনাল্ড লিউ এ দেশে কি নিয়ে আসবে তা দেখার কোনো আগ্রহ নেই বিএনপির। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে উল্লেখ করে ফারুক আরও বলেন, বর্তমান সরকারের উপর জনগণের আস্থা নেই। কোথায় লু, কোথায় আপনি, কোথায় আমেরিকা,
সেটার বিষয়ে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দলের মাথা ব্যথা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করে দল, লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, সমগ্র পৃথিবী ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ালেও বিএনপি জামায়াত তাদের হয়ে কোনো কথা বলেনি। সমালোচনা করেন ইসলামিক দলগুলোরও। আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। বিএনপি আজকে ফিলিস্তিনি মুক্তিকামীর মানুষের পক্ষে না দাঁড়িয়ে বরং ইসরায়েলিদের দোসরে রূপান্তরিত হয়েছে, এই নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। এবং বিএনপি আজকে ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। কেউ স্কুল, কলেজ, মাদ্রাসা, কেউ রাস্তাঘাট, আবার কেউ কেউ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এমন প্রতিশ্রুতি নিয়ে দিন-রাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, স্থানীয় এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ এটাই। তাই সৎ, যোগ্য আর সাধারণ মানুষের কথা শুনে কাজ করবেন এমন প্রার্থী পছন্দ তাদের। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনের 5 মাস পরে দ্বিতীয় ধাপের স্থানীয় এই নির্বাচন, তাই ভোট নিয়ে গ্রামগঞ্জে হাটবাজারে খুব একটা সরগোল নেই। ভোটারদের মুখেও নেই প্রার্থী নিয়ে তোড়জোড়। 17টি ইউনিয়নে গড়া দেশের বৃহৎ উপজেলা রংপুরের মিঠাপুকুর। এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য মোদাহার হোসেন মন্ডল মাওলা, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান কামরু এবং স্বতন্ত্র থেকে ইশরাক ফকির নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী চেয়ারম্যান পদে 2 জন করে প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। জনমত যাচাইয়ের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন এমন নিশ্চয়তা চান সাধারণ ভোটাররা। আমরা সাধারণ পাবলিক আমরা সুষ্ঠুভাবে যাতে ভোট দিতে পারি, এটাই আমরা চাইতেছি। যারা জনগণের জোর গড়ায় যে কথা বলতে পারবে, উপকার করতে পারবে, যোগ্য একটা সৎযোগ্য ব্যক্তি যে কাজ করতে পারবে। স্থানীয় সাংসদের বিরুদ্ধে প্যানেল ঘোষণার অভিযোগ এনে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ করার দাবি প্রার্থীদেরও। নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হবে। সুষ্ঠু স্বাভাবিক ভোট চাই, সেই ভোটে নিশ্চয়ই মিঠাপুকুরের মানুষ সেই তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত মিঠাপুকুর চায় মানুষের উন্নয়ন করার জন্য, কাজ করার জন্য। নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তার দাবি, উৎসবমুখর এবং সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর প্রশাসন। তাই ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবার আহ্বান তার। আসন্ন ভোটকে কেন্দ্র করে আমাদের রংপুর জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার পাশাপাশি নির্বাচনের যে ভোট কেন্দ্রের নিরাপত্তা, অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। এই উপজেলায় 156 কেন্দ্রের 4,46,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। নুসাইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় শিশুসহ নিহত 14, ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা। ঢাকার ধামরাইয়ে রয়্যাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র 2 জন শিক্ষক। এর মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় তাকে থাকতে হয় অফিসিয়াল কাজে ব্যস্ত, বাকি একজনকেই নিতে হয় পাঠদানের ভার। এই সংকট মোকাবেলায় বিদ্যালয়টির দপ্তরই নিচ্ছেন ক্লাস। সহকর্মী শাহিনুর রহমান শাহিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম।
ধামরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল রোয়াইল এলাকা। এখানকার প্রায় 2 শতাধিক কোমলমতি শিশুর পড়াশোনার জন্য রয়েছে একমাত্র রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 5 জন শিক্ষকের মধ্যে বর্তমানে রয়েছে মাত্র 2 জন শিক্ষক, যার মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 3 জনের মধ্যে একজন রয়েছে ডেপুটেশনে, একজন পিটিআই প্রশিক্ষণে এবং অপরজন রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে, যার ফলে বিদ্যালয়টির দপ্তরেই নিচ্ছেন ক্লাস। এতে শিক্ষা কার্যক্রম থমকে গেছে বিদ্যালয়টিতে। আসলে 2 জন শিক্ষক তো কোনোভাবেই এতগুলো বাচ্চাকে ট্যাকেল দেওয়া সম্ভব না। এতগুলো বাচ্চাকে পড়াইতে গেলে পরিপূর্ণ শিক্ষক দরকার, সেখানে আমরা আছি মাত্র 2 জন। অবশ্যই সম্ভব না আমাদের এত 4-5টা পোস্টের যেখানে টিচার থাকার কথা সেখানে কি আমরা 2 জন কিভাবে সম্ভব? তো দপ্তরে আমার তো ক্লাস করার নিয়ম না, তারপর আমি যতটুকু সম্ভব আমি পোলাপানকে যেভাবে বলে স্কুলে ক্লাসে রাখছিলাম। শিক্ষক সংকটে স্কুলটির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে প্রকৃত শিক্ষা থেকে। এমন পরিস্থিতিতে দ্রুত বিদ্যালয়টিতে আরো শিক্ষক নিয়োগের দাবি জানান খোদ স্কুল ম্যানেজিং কমিটি। 2 জন টিচার থাকলে তাদেরও যেমন কষ্ট হয়, বাচ্চারাও ওরকম টিচারে একই টিচার যদি বারবার ক্লাস নিতে থাকে তার অতটা মনোযোগ থাকে না। নেক্সটে জানি আর এরকম কোনো ঘটনা না ঘটে, অনতিবিলম্বে এই টিচার স্কুলে পাঠান। একজনের দ্বারা কোনোদিন স্কুল পরিচালনা করা সম্ভব না। এদিকে স্কুল পরিদর্শনে যাওয়া উপজেলা শিক্ষা অফিসার এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। তবে এক পর্যায়ে তিনি শিক্ষক সংকটের বিষয়টি ক্যামেরার সামনে অকপটে স্বীকার করেন। এটা আমার জানা নাই, হয়তো প্রয়োজনে শিক্ষক স্বল্পতার কারণে 2-1 জায়গা হয়তো নিতে পারে, কিন্তু শিক্ষক স্বল্পতার কারণে হয়তো নিছে। কিন্তু আমরা বলি যে সবসময় যে শিক্ষক দিয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য 2 জন শিক্ষক দিয়ে চালানো একটু কঠিন হয়ে যায়, যেহেতু একজন শিক্ষক সম্প্রতি এই মাতৃত্ব ছুটিতে গেছেন। স্কুলের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে শিক্ষক সংকটের বিষয়টি জরুরি সমাধান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন 5 কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই ড্রিঙ্কসগুলো হলো এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রোভানা, রিচার্জ এবং টার্বো। মঙ্গলবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবরের আদালতে আদেশ দেন। সে সঙ্গে 5 কোম্পানির মালিকদের আগামী 5, 6 ও 9 জুন আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা দায়ের করেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক জানান এগুলোর একটিরও অনুমোদন নেই। চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ছেড়ে গেল হজ ফ্লাইট। মঙ্গলবার ভোর 3:20 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় হজ ফ্লাইটটি। 405 জন মুসল্লি নিয়ে সরাসরি মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি রওনা দেয়। গেল বছর 10,000 হাজি গেলেও এবার কমে 8,000-এ নেমেছে। হজযাত্রীদের বিদায় জানাতে মধ্যরাতেই বিমানবন্দরে এসেছিলেন স্বজনরা। চট্টগ্রাম থেকে এবার মদিনায় 2টি ও মক্কায় 20টি সহ মোট 22টি হজ ফ্লাইটে যাবে সৌদি আরবে। এর আগে রাত 1টায় হজ যাত্রীদের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আলহামদুলিল্লাহ এখন আমরা যেতে পারি অত্যন্ত খুশি এবং আনন্দিত। 19 সাল থেকে যেতে এসেছি, এখানে আল্লাহ কবুল করছে। দেশবাসীর জন্য দোয়া করব, সবাই যেন ভালো ঠিক মতো চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত, যেটা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। গেল বছরের মতো এবারও এসএসসির ফলাফলের সবচেয়ে কম পাশের হার নিয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। এর পেছনে স্থায়ীদের প্রবাসমুখিতা, অভিভাবকদের অসচেতনতা আর শিক্ষার পর্যাপ্ত পরিবেশ না পাওয়া সহ নানা কারণকে দুষছেন শিক্ষাবিদরা। সিলেটের সহকর্মী আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম। সিলেটের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠগ্রহণের এই চিত্র দেশের অন্যান্য অঞ্চলের মতোই স্বাভাবিক। ক্লাসে মনোযোগ ধরে রাখলেও প্রতি বছর এসএসসির ফলাফলে সবচেয়ে কম পাশের হার নিয়ে সবার পেছনে থাকছে সিলেটের শিক্ষার্থীরা, যা রীতিমতো বিপর্যয় বলে আলোচিত হলেও শিক্ষার্থীরা বলছে ফলাফল বিপর্যয় রয়েছে নানা কারণ। সাজেশনগুলো বাইরেও যে অন্য যে সিলেবাস থেকে প্রশ্ন আসতে পারে ওইটা আসলে অনেকেই হয়তো ভুলে যায়। এসব এমসিকিউ এগুলোর জন্য আমরা গাইড ফলো করি,
কিন্তু অনেক সময় বইয়ের ভিতর থেকে আসে, আমরা তা ফলো করি না, তার কারণে হতে পারে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে 1,09,073 শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 80,006 জন, অর্থাৎ পাশের হার 73.35%। পাশের এই হার গত বছরের তুলনায় 3.5% কম। এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে বলে জানান এই শিক্ষক। শিক্ষার্থীরা স্কুলে যদি না আসে তাহলে সেই শিক্ষণ কোণটা আয়ত্ত করতে পারবে না। এই জনবল সংকট কিন্তু প্রতিষ্ঠান তার সামর্থ্য অনুযায়ী সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে। তবে অভিভাবকরা বলছেন প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং বেশিরভাগ অভিভাবকদের নিজেদের অসচেতনতাই ফলাফল বিপর্যয়ের বড় কারণ। ঘরের টিচার রেখে দিলেই যে সব সমস্যার সমাধান তা তো না, স্কুলে কি পড়ানো হচ্ছে সেটার প্রতি মনোযোগী হতে হবে এবং আমরা গার্ডিয়ানরাও সচেতন না। তবে শিক্ষাবিদ ও সুদীজনেরা মনে করেন টিকটক, ফেসবুক সহ নানা ধরনের আসক্তি ও হাওর এলাকার নানা দুর্যোগে এ বোর্ডে কমেছে শিক্ষার হার। তারা বছরের সব সময় পাঠ গ্রহণের সুযোগ পাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ এবং ফসল তোলার মুহূর্ত, এইসব কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হচ্ছে। বোর্ড কর্তারা বলছেন গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে, যার জন্য দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করেছেন তারা। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 5,471 জন, আর শতভাগ শিক্ষার্থী পাশ হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা মাত্র 31টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।